একজন মা কি শুধু ভালোবাসতেই পারে, নাকি ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর জেদ ও মায়াবী প্রতিশোধ? তো বন্ধুরা, বলছিলাম সদ্য মুক্তি পাওয়া মা সিনেমার গল্পকে নিয়ে, যেখানে এই সিনেমায় একজন মায়ের ভালোবাসা কিভাবে ধীরে ধীরে পরিণত হয় এক অসুস্থ আসক্তিতে, আর কিভাবেই সেই মায়ার রূপ নেয় এক দুঃস্বপ্নে, তা দেখে আপনাদের গায়ে কাঁটা দিতে বাধ্য। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি, কারণ আমি এখানে ব্যাখ্যা করব সিনেমার প্রতিটা মোড়, প্রতিটা গোপন সংকেত, আর তুলে ধরব সেই গভীর মানসিক বার্তা যা চোখে দেখা যায় না। তাহলে বসে পড়ুন, আলো নিভিয়ে দিন, আর চলুন ডুবে যাই এই ভয়ঙ্কর রক্তহীন করা অন্ধকারের জগতে। তো গল্পের শুরু হয় পশ্চিমবঙ্গের চন্দ্রপুর গ্রামকে দেখিয়ে, যার দরুন আমরা একটা বিশাল বড় জমিদার বাড়িকে দেখতে পাই, যেখানে খুব জাঁকজমক করে কালী পুজো হচ্ছিল। আর এই কালী পুজোটা কোনো পুরোহিত নয়, একটা মহিলা করছিল, কারণ সেখানকার প্রথা অনুযায়ী যদি কেউ তার স্বপ্নের মধ্যে দেবীকে দেখতে পায়, তাহলে পুজো করার অধিকার শুধু তারই থাকবে। এখন বাড়ির একদিকে পুজো হচ্ছিল, আর অন্যদিকে জমিদারের স্ত্রী যে গর্ভবতী, সে যমজ দুটো সন্তানের জন্ম দেয়, যার মধ্যে একটা ছেলে ও একটা মেয়ে ছিল। ফলে বিষয়টা জানার পর বাড়ির সকলের মুখে এক ধরনের আতঙ্ক ফুটে ওঠে, যার পরক্ষণেই আমরা গভীর জঙ্গলের মধ্যে একটা বিভীষিকাকে জেগে উঠতে দেখি, যে তাদের দিকেই এগিয়ে আসছিল। তাই জমিদার আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত ঘরে গিয়ে তার সদ্য জন্মানো মেয়েটাকে জোর করে সেই পূজারীর হাতে তুলে দেয়। এরপর আমরা তাদের সবাইকে মিলে রাজবাড়ির পিছনে উপস্থিত একটা পুরো বাড়ির দিকে যেতে দেখি, যেখানে পৌঁছে পূজারী মহিলাটি একা কিছু বিশাল আকারের বটগাছের কাছে সেই শিশুটাকে নিয়ে গিয়ে সেখানে থাকা একটা শিলার উপরে তাকে রেখে কিছু মন্ত্র পড়ে তার বলি দিয়ে দেয়। যার সাথে সাথেই সেই অদৃশ্য বিভীষিকা থেমে গেলে আমরা লক্ষ্য করি সেই শিলার নিচে আরও কিছু শিশুদের হাড় পোতা আছে, যার মানে হলো এখানে এর আগেও শিশু বলি দেওয়া হয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে 40 বছর পরের ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা গল্পের মূল চরিত্র অম্বিকাকে দেখতে পাই, যে একজন টিচার ছিল। তাই আসে তার স্টুডেন্টদেরকে মা কালীর বিষয়ে কিছু কথা জানায়, যার দরুন আমরা জানতে পারি একটা সময় রক্তবীজ নামে একটা রাক্ষস ছিল, যে দেবতাদের থেকে আশীর্বাদ পেয়েছিল যে সে কখনোই শেষ হবে না। ফলে রক্তবীজ দেবতাদের থেকে পাওয়া আশীর্বাদ তাদের বিরুদ্ধেই কাজে লাগিয়ে তাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে দেয়, কারণ রক্তবীজের রক্ত মাটিতে পড়লেই তার প্রতিটা ফোঁটা থেকে আরও রক্তবীজ তৈরি হয়, আর এইভাবে সে বিশাল সেনা বানিয়ে ফেলেছিল। এখন স্বর্গ থেকে বিতাড়িত হয়ে দেবতাগণ বাধ্য হয়ে দেবী পার্বতীর কাছে যায় এবং তাকে সমস্ত ঘটনা জানায়। ফলে দেবী পার্বতী ক্রুদ্ধ হয়ে মা কালীর রূপ ধারণ করে রক্তবীজের উপর আক্রমণ করে দেয় এবং তার প্রতিটা শরীরের রক্ত মাটিতে পড়ার আগেই সেটাকে তার জিভ দিয়ে শুষে নেয়, আর এইভাবেই সে রক্তবীজকে শেষ করতে সক্ষম হয়। এখন গল্পটা শুনে বাচ্চারা খুব খুশি হয়, যেটার পর তারা চলে গেলে আমরা সেখানে অম্বিকার স্বামী শুভঙ্করকে আসতে দেখি, যে আর কেউ নয়, চন্দ্রপুরের সেই জমিদারের ছেলে ছিল, যাকে আমরা 40 বছর আগে জন্ম নিতে দেখেছিলাম। এখানে আমরা এটাও জানতে পারি তাদের একটা 12 বছরের মেয়েও আছে, যার নাম হলো শ্বেতা। আসলে শুভঙ্কর তার গ্রামের সেই অদ্ভুত প্রথা ও তার পরিবারের লোকেদের থেকে বিরক্ত হয়ে অনেকদিন আগেই বাড়ি ছেড়ে কলকাতার মধ্যে শিফট হয়ে গিয়েছিল, আর যখন থেকে তার মেয়ে সন্তান জন্ম হয় তখন থেকে সে আর তার গ্রামে ফিরে যায়নি, কারণ পরিবারে মেয়ে সন্তান জন্ম নিলে তার সঙ্গে কি করা হয় সেটা তো আমরা আগে থেকেই জানি। তাছাড়া তাদের পরিবারের এই অভিশাপের কারণে যাতে তার মেয়ের কোনো ক্ষতি না হয়, তার জন্য সে কখনোই শ্বেতাকে তার গ্রামের বিষয়ে কিছুই জানায় না। এসব বিষয় অম্বিকা যেহেতু আগে থেকেই জানতো, তাই সেও তার মেয়েকে কিছুই বলেনি। কিন্তু এখানে আমরা শ্বেতার কথার মাধ্যমে জানতে পারি সে তার বাবার গ্রামে যেতে খুবই আগ্রহী ছিল, এবং সে সবসময় তার বাবার পরিবারের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করত, যেটাকে তারা দুজন মিলে বেশি গুরুত্ব না দিয়ে তাকে অন্য কথায় ভুলিয়ে রাখত। ফলে এমনই একদিন হঠাৎ শুভঙ্করের কাছে তার গ্রাম থেকে কল আসে, যেটা রিসিভ করলে সে জানতে পারে তার বাবা মারা গিয়েছে। তাই সাথে সাথে সে তার বাবার শেষ কাজ করার জন্য একাই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখন গ্রামে পৌঁছে শুভঙ্কর তার বাবার শেষকৃত্য করার পর যখন সে তার কাকার ছেলে জয়দেবের সঙ্গে এই বাড়ি বিক্রি করার কথা বলে, তখন কথায় কথায় জয়দেব তাকে তার পরিবারের কথা জিজ্ঞাসা করলে শুভঙ্কর শুধু তার ও অম্বিকার কথাই তাকে জানায়, তার মেয়ের কথা বলে না।
কিন্তু জয়দেব এখানে তার মিথ্যা ধরে ফেলে। তাই সে শুভঙ্করকে জানায় অভিশাপ, রাক্ষস এসব এখন পৌরাণিক গল্প হয়ে গিয়েছে। তাছাড়া মানুষ এখন উন্নত হয়েছে, তাই এখন কেউ আর সেগুলোকে বিশ্বাস করে না। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। এখন জয়দেবের সঙ্গে কথা বলার পর শুভঙ্কর সেই দিন রাতেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যার জন্য সে তার বাবার অস্থি নিয়ে বার হচ্ছিল। তখনই একটা গাছের শিকড়ে পা জড়িয়ে গিয়ে শুভঙ্কর নিচে পড়ে যায়, আর আমরা লক্ষ্য করি শিকড়ের কিছুটা অংশ তার জুতোর সঙ্গে জড়িয়ে গেছে। অন্যদিকে একই সময় আমাদের বাড়িতে অম্বিকাকে দেখানো হয় যে শোবার আগে যখন তার মেয়ের ঘরে যায় চেক করতে, তখন সে লক্ষ্য করে শ্বেতা তার আইপ্যাডে একটা বটগাছের স্কেচ বানিয়েছে, যেটা ঠিক তেমনই ছিল যেমনটা শুভঙ্করের গ্রামের বাড়ির পিছনে আছে। তাই বিষয়টা দেখে অম্বিকা পুরো অবাক হয়ে যায়, কারণ শ্বেতা তো কখনোই সেই গাছগুলোকে দেখেনি। ফলে আতঙ্কিত হয়ে অম্বিকা সেই স্কেচগুলোকে শুভঙ্করকে পাঠিয়ে দিয়ে তাকে মেসেজ করে বিষয়টা জানায়, যেটা দেখে শুভঙ্কর প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে অম্বিকাকে কল করে, কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে তাদের দুজনের মধ্যে কথা হয় না। তখনই তার গাড়ির মধ্যে আমরা একটা ডিমনিক এন্টিটিকে দেখি, যে শুভঙ্করের উপর অ্যাটাক করে তাকে জ্বালিয়ে শেষ করে দেয়। ঘটনাটির পর অম্বিকা প্রচণ্ড ভেঙে পড়ে, যেখানে পুলিশ ধারণা করছিল শুভঙ্করের সিগারেটের কারণে গাড়ির মধ্যে কোনোভাবে আগুন লেগে গিয়ে দুর্ঘটনাটা ঘটেছে। এরপর বেশ কয়েক মাস পেরিয়ে যায়, কিন্তু তারপরেও অম্বিকা রোজ শুভঙ্করের মৃত্যুর দুঃস্বপ্ন দেখতে লাগে। যেখানে এমনই একদিন সকালে তার কাছে চন্দ্রপুর থেকে জয়দেবের কল আসে, যেটা রিসিভ করলে জয়দেব তাকে জানায় মৃত্যুর আগে শুভঙ্কর তাকে তাদের গ্রামের জমিদার বাড়ি বিক্রি করার কথা বলেছিল, যেটার জন্য সে ক্রেতা পেয়ে গিয়েছে। তাই সে যেন যত দ্রুত সম্ভব শ্বেতাকে নিয়ে গ্রামে চলে আসে। কিন্তু কথাটা শুনে অম্বিকা সেখানে যেতে রাজি না হলে জয়দেব তাকে বুঝিয়ে বলে যেহেতু সেটা শুভঙ্করের শেষ ইচ্ছা ছিল, তাই কাজটা করলে শুভঙ্করের আত্মা শান্তি পাবে, যেটা শুনে অবশেষে অম্বিকা রাজি হয়ে যায়। এরপর পরের দিন সকালে অম্বিকা ও শ্বেতা চন্দ্রপুরে চলে আসে, যেখানে পৌঁছে তাদের সঙ্গে বাড়ির কেয়ারটেকার বিকাশ, তার স্ত্রী নন্দিনী ও মেয়ে দীপিকার পরিচয় হয়। যেখানে প্রথম দিনই শ্বেতা দীপিকার সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে যায়, তাই শ্বেতা দীপিকার সঙ্গে আশপাশটা চেক করতে চলে যায়। আর এদিকে অম্বিকা বাড়ির ভিতরটা যখন চেক করে দেখছিল, তখন সে সেখানে একটা কালী মন্দিরকে লক্ষ্য করে, যেটা তালা দিয়ে বন্ধ করা ছিল। তাই অম্বিকা বিকাশকে ডেকে জিজ্ঞাসা করে মন্দিরটা তালা বন্ধ করা কেন। উত্তরে বিকাশ জানায় এখানকার নিয়ম অনুযায়ী যখন মা কালী কোনো ব্যক্তিকে স্বপ্নে দেখা দেয়, তখনই শুধুমাত্র সেই ব্যক্তি পুজো করতে পারবে, অন্য কেউ নয়। আর এই জন্যই মন্দির বন্ধ করে রাখা আছে, কারণ বহু বছর ধরে মা কালী কাউকে স্বপ্নে দেখা দেয়নি। যেটা জানার পর অম্বিকা বিকাশকে জিজ্ঞাসা করে সে এখানে কত বছর ধরে কাজ করছে। উত্তরে বিকাশ বলে আমার বাবা এই বাড়িতে বিগত 50 বছর ধরে কাজ করছে, আর তার শরীর অসুস্থ হয়ে যাবার পর থেকে আমি এখানে আছি। তাই বিষয়টা জানার পর অম্বিকা তার বাবার সঙ্গে দেখা করতে চাইলে বিকাশ তাকে তার বাবার কাছে নিয়ে যায়, যেখানে গিয়ে অম্বিকা তাকে এত বছর ধরে এই বাড়ির দেখভাল করার জন্য ধন্যবাদ জানায়, কিন্তু বিকাশের বাবা কিছুই বলে না। এরপর রাতে খাওয়া দাওয়া শেষ করে যখন অম্বিকা ও শ্বেতা একে অপরের সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই হঠাৎ করে বিকাশের বাবা সেখানে পৌঁছে শ্বেতাকে দেখে বলতে লাগে সর্বনাশ হয়ে যাবে, কেউ এই বাড়ির অভিশাপ থেকে বাঁচতে পারবে না ইত্যাদি। যেটা শুনে অম্বিকা একটু আতঙ্কিত হয়ে যায়। তখনই সেখানে বিকাশ ও তার স্ত্রী চলে আসে, যারা তাকে ধরে নিয়ে তার রুমে চলে যায়। এখন রাতে যখন তারা দুজন ঘুমিয়েছিল, তখনই আমরা তাদের রুমে দুটো বাচ্চা মেয়ের আত্মাকে আসতে দেখি, যারা একভাবে শ্বেতার দিকেই তাকিয়েছিল। এরপর পরের দিন সকালে আমরা শ্বেতাকে দীপিকার সঙ্গে দেখি, যেখানে সে তাকে তার বানানো স্কেচগুলো দেখাচ্ছিল, যার মধ্যে সে সেই বিশাল গাছের স্কেচটাকেও লক্ষ্য করে, যেটাকে দেখে সে কোনোভাবেই মনে করতে পারছিল না যে এটা সে কখন বানিয়েছে। তখনই দীপিকা স্কেচটা দেখে বলে এটা তো বাড়ির পিছনে উপস্থিত পোড়ো বাড়ির গাছ, তুমি সেখানে কখন গেলে? উত্তরে শ্বেতা বলে না, আমি তো সেখানে কখনোই যাইনি। কথাটা শুনে দীপিকা জিজ্ঞাসা করে তাহলে তুমি এই ছবিটা কিভাবে বানালে? তখন শ্বেতা বলে কেন, কি হয়েছে? উত্তরে দীপিকা জানায় গ্রামের সবাই বলে পোড়ো বাড়ির সেই গাছটাতে একটা রাক্ষস বাস করে। যেটা শুনে শ্বেতা তার কথা বিশ্বাস করে না এবং তার কাছে গাছটা দেখার জন্য জেদ করতে লাগে। তাই বাধ্য হয়ে দীপিকা তাকে সেখানে নিয়ে চলে যায়। এদিকে একই সময় বাড়িতে অম্বিকা জয়দেবের নিয়ে আসা ব্রোকারের সঙ্গে দেখা করে,
যার সঙ্গে কথা বলার পর সে জানতে পারে এই রাজবাড়িটির অভিশাপের কারণে বাড়িটি কেউ কিনতে চাইছে না, যার মানে হলো জয়দেব অম্বিকাকে মিথ্যা বলে এখানে ডেকে নিয়ে এসেছে। এখন ব্রোকারের কথা শুনে অম্বিকা কিছু বলতো তার আগেই জয়দেব নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ব্রোকারকেই মিথ্যাবাদী বলে অপবাদ দিয়ে তাকে সেখান থেকে ভাগিয়ে দেয়। অন্যদিকে শ্বেতা ও দীপিকা রাজবাড়ির পিছনে উপস্থিত পোড়ো বাড়ির কাছে পৌঁছে যায়, যেখানে গিয়ে দীপিকা পোড়ো বাড়ির কাছে দাঁড়িয়ে পড়ে। তাই শ্বেতা তাকে গাছটার কাছে যাওয়ার কথা বললে দীপিকা জানায় গাছটার কাছে গেলে রাক্ষস তাকে দেখে ফেলবে, তাই সে সেখানে যাবে না। যেটা শুনে শ্বেতা তার কথাগুলোকে অন্ধবিশ্বাস ভেবে নিজেই গাছটার কাছে দেখতে চলে যায়। এখন শ্বেতা গাছটাকে ভালো করে দেখছিল, ঠিক তখনই সেখানে অম্বিকা চলে আসে, যে তাকে বকাবকি করে বাড়ির ভিতরে নিয়ে যেতে লাগে। তখনই অম্বিকার অনুভব হয় যেন কেউ তার উপরে নজর রাখছে, তাই সে শ্বেতাকে এগিয়ে যেতে বলে তার আশপাশটা যখন চেক করে তখন সে সেখানে একটা ভয়ঙ্কর বৃদ্ধাকে লক্ষ্য করে, যে তাকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই সেখানে নন্দিনী চলে আসে, যে তার মেয়েকে এখানে আসার জন্য প্রচণ্ড বকাবকি করে তাকে বাড়ি নিয়ে চলে যায়। এখন বাড়ি ফিরে নন্দিনী জানতে পারে দীপিকার প্রথম পিরিয়ড শুরু হয়ে গেছে, যার জন্য সে তাকে একটা ঘরের মধ্যে বসিয়ে জায়গাটাকে ধুনি দিয়ে বিশুদ্ধ করে তাকে সেখানেই বন্দি করে দেয়। এরপর সেই দিন রাতেই যখন দীপিকা ঘুমাচ্ছিল, ঠিক তখনই সেখানে সেই ভয়ঙ্কর এন্টিটিটা চলে এসে তাকে তার শিকড়ের মাধ্যমে জাঁকড়ে ধরে নিয়ে চলে যায়। ঘটনাটির পর নন্দিনী ও বিকাশ বিষয়টা জানতে পেরে প্রচণ্ড ভেঙে পড়ে। যাদের কান্না শুনে অম্বিকা যখন বিষয়টা কি জিজ্ঞাসা করে তখনই নন্দিনী তাকে দোষ দিয়ে বলে তাদের জন্যই তার মেয়েকে বৃক্ষদৈত্য তুলে নিয়ে গেছে, কারণ যদি শ্বেতা তাকে বাড়ির পিছনে পোড়ো বাড়ির দিকে না নিয়ে যেত তাহলে তার মেয়ে কখনোই সেখানে যেত না। কিন্তু শ্বেতার কথা শুনে যেহেতু সে সেখানে গিয়েছিল তাই বৃক্ষদৈত্য তাকে দেখতে পেয়ে তুলে নিয়ে গেছে। কথাটা শুনে অম্বিকার সাথে সাথে জয়দেবকে দিয়ে সেখানে পুলিশ ডেকে নিয়ে আসে, যেটার পর পুলিশ অফিসার তার ইনভেস্টিগেশন শুরু করে দেয়। এখন জিজ্ঞাসাবাদ করাতে অফিসার জানতে পারে আসলে দীপিকাকে বৃক্ষদৈত্য তুলে নিয়ে গেছে, কিন্তু স্বাভাবিকভাবে অফিসারও তাদের কথা বিশ্বাস না করলে গ্রামের সবাই এমনকি জয়দেবও বলে দীপিকাকে বৃক্ষদৈত্যই নিয়ে গেছে। তাছাড়া গ্রামবাসীরা এই ঘটনার জন্য অম্বিকা ও শ্বেতাকেই দোষারোপ করলে রেগে গিয়ে অম্বিকা বলে যদি তাদের মনে হয় তাদের জন্যই দীপিকাকে দৈত্য নিয়ে গেছে তাহলে সে নিজে জঙ্গলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসবে। কথাটা শুনে জয়দেব তাকে জঙ্গলে যেতে মানা করলেও অম্বিকা তার কোনো কথাই শোনে না এবং অফিসারকে সঙ্গে নিয়ে সেই পোড়ো বাড়ির পিছনে উপস্থিত জঙ্গলের মধ্যে চলে যায়, যেখানে গিয়ে তারা সেই শয়তানি গাছটাকে লক্ষ্য করে, যার আশেপাশে আরও কিছু ভয়ঙ্কর গাছ ছিল। এখন জঙ্গলের কিছুটা ভিতরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা দীপিকার কোনো হদিশ পায় না। ফলে একটা সময় অম্বিকা অফিসার থেকে আলাদা হয়ে গেলে হঠাৎ সে কিছু বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পায়, যেটাকে ফলো করতে করতে সে একটা গুহার মতো জায়গায় পৌঁছায়। তখনই আমরা তার পিছনে কিছু বাচ্চা মেয়েদের আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখি, যাদের অম্বিকা লক্ষ্য করে না। তখনই সেখানে অফিসার চলে আসে, যাকে বাচ্চাদের কান্নার বিষয়ে জিজ্ঞাসা করলে অম্বিকা জানতে পারে সে এখানে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়নি, যেটাতে অম্বিকা একটু অবাক হয়ে যায়। এরপর বাড়ি ফিরলে শ্বেতা অম্বিকার কাছে আসল রহস্যটা জিজ্ঞাসা করে, তাই বাধ্য হয়ে সে তাকে বিষয়টা জানায়, যার দরুন আমরা জানতে পারি আসলে মা কালী রক্তবীজকে হত্যা করার পর তার এক ফোঁটা রক্ত পৃথিবীতে পড়ে যায়, যেখানে আবারও একটা দৈত্য জন্ম নেয়, যার নাম হলো আমসাজা। আর যে জায়গাতে রক্তটা পড়ে সেটা আর কোথাও নয়, এই চন্দ্রপুর গ্রামটাই ছিল। তাছাড়া ধারণা করা হয় আমসাজা এখানে আসার পর নিজের শক্তি বৃদ্ধি করার জন্য বাচ্চা মেয়েদের তুলে নিয়ে তাদের খেয়ে ফেলতো। ফলে ধীরে ধীরে মানুষের মধ্যে তার আতঙ্ক ছড়িয়ে পড়ে, যাকে শেষ করার জন্য কালী মায়ের এক ভক্ত তার কাছে প্রার্থনা করে। ফলে পুজোর সময় কালী মায়ের মূর্তি থেকে অলৌকিকভাবে রক্ত বার হয়ে সেটা সেই ভক্তের চোখে চলে যায়, যার ফলে সেই ভক্তের মধ্যে কালী মায়ের শক্তি চলে আসে। যে সেই শক্তির সদ্ব্যবহার করে আমসাজাকে ধ্বংস করতে গেলে হঠাৎ আমসাজা কোথাও উধাও হয়ে যায়, যেটাতে সবাই ভাবে সে শেষ হয়ে গিয়েছে, কিন্তু সেটা গ্রামবাসীর ভুল ছিল। আসলে আমসাজা লুকিয়ে পড়েছিল এই অপেক্ষায় যে যেহেতু সেই ভক্তের মধ্যে কালী মায়ের শক্তি ছিল, তাই একমাত্র তারই মেয়ে সন্তান আমসাজার বংশবৃদ্ধিতে সক্ষম হবে। ফলে কিছু বছর পর যখন সেই ভক্তের মেয়ে সন্তান জন্ম নিয়ে সে 12 বছরের হয়ে যায়, তখন আমসাজা আবারও ফিরে আসে এবং কালী মায়ের ভক্তের মেয়েকে বশ করে তুলে নিয়ে যায়। ঘটনাটির পর মেয়েটি যখন ফিরে আসে তখন মেয়েটির গর্ভে আমসাজার বীজ ছিল, মানে তার বংশধর।
তাই সেই ভক্ত আমসাজাকে চিরতরে শেষ করার জন্য একটা কঠিন সিদ্ধান্ত নেয় এবং নিজের মেয়ের বলি দিয়ে আমসাজার পরিকল্পনা নষ্ট করে দেয়। এখন কথাটা শুনে শ্বেতা জিজ্ঞাসা করে, কিন্তু এই গল্পের সঙ্গে আমাদের কি সম্পর্ক? উত্তরে অম্বিকা জানায়, চন্দ্রপুরের বাসিন্দাদের কথা অনুযায়ী কালী মায়ের সেই ভক্তের বংশধররা হলো শুভঙ্করের পরিবার, মানে আমাদের পরিবার। আর এই জন্যই এই পরিবারে কোনো মেয়ে সন্তান জন্ম নিলে তাকে বলি দিয়ে দেওয়া হয়, যাতে করে আমসাজা সেই মেয়ের মাধ্যমে নিজের বংশবৃদ্ধি করতে না পারে। কথাটা শুনে শ্বেতা একটু ভয় পেয়ে গিয়ে বলে, তাহলে কি আমসাজা এবার তাকে তুলে নিয়ে যাবে? উত্তরে অম্বিকা বলে, যতদিন সে বেঁচে আছে ততদিন কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না, যেটা বলে সে তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে একই সময় আমাদেরকে দীপিকাকে দেখানো হয়, যাকে সেই দৈত্যটা পজেস করে নিয়ে তাকেও পাখিদের মতো বানিয়ে দেয়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের পরের দিন সকালের ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা পুলিশ অফিসার ও জয়দেবকে গ্রামের সেই সমস্ত বাচ্চা মেয়েদের বাড়িতে যেতে দেখি, যাদেরকে এর আগেও সেই দৈত্য তুলে নিয়ে গিয়েছিল। তবে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে অফিসার তেমন কিছু জানতে পারে না, কারণ তাদের কারোরই কিছু মনে ছিল না যে তখন কি হয়েছিল। এখন সেই দিন রাতে অম্বিকা যখন শুভঙ্করে রেখে যাওয়া একটা পুঁথি পড়ছিল, ঠিক তখনই তার সামনে হঠাৎ করে কালীমা চলে আসে, যাকে দেখার সাথে সাথে অম্বিকার মনে পড়ে যায় যার স্বপ্নে কালীমা দেখা দেবে একমাত্র সেই তার পুজো দিতে পারবে। তাই পরের দিন সকালে সে বিকাশকে বলে জমিদার বাড়ির কালী মন্দিরটা খুলে কালী মায়ের পুজো দিতে শুরু করে দেয়, যেখানে পুরো গ্রামবাসী সমেত জয়দেবও উপস্থিত ছিল। এখন পুজো শেষ হওয়ার সাথে সাথেই বাড়িতে দীপিকা সুস্থ অবস্থায় ফিরে আসে, যাকে দেখে সবাই খুশি হয়ে যায়। এরপর অম্বিকা, দীপিকা ও বাকি মেয়েদের নিয়ে অফিসারের সঙ্গে লোকাল হসপিটালে যায়, এটা জানার জন্য যে মেয়েগুলোর সঙ্গে কেউ কোনো খারাপ কাজ করেছে কিনা। কিন্তু চেক আপ করার পর তারা ডক্টরের কাছে একটা শকিং বিষয় জানতে পারে, যেটা হলো দীপিকা সমেত বাকি মেয়েদেরও হঠাৎ করে পিরিয়ড বন্ধ হয়ে গিয়েছে, যেটা মোটেও স্বাভাবিক ছিল না। কথাটা শুনে অফিসার বলে, এটা কি কোনোভাবে মেয়েগুলো আতঙ্কিত হয়ে যাওয়ার কারণে হতে পারে? উত্তরে ডক্টর জানায়, হতে পারে, কিন্তু সেটা এক বা দুজনের সঙ্গে হলে মানা যায়, কিন্তু প্রতিটা মেয়ের সঙ্গে একই ঘটনা, এটা একটু অস্বাভাবিক লাগছে। যেটা শুনে অফিসার ও অম্বিকা একটু চিন্তায় পড়ে যায়। এখন সেই দিন রাতে অম্বিকা যখন শ্বেতাকে রাতের খাবারের জন্য ঘরে ডাকতে আসে, তখন তার কথার মাধ্যমে সে জানতে পারে শ্বেতারও পিরিয়ড শুরু হয়ে গিয়েছে, যার জন্য সে তার পাশে বসে তাকে জড়িয়ে ধরে একটু কমফর্ট করে। এরপর রাতে সবাই যখন ঘুমিয়েছিল, তখনই হঠাৎ করে দীপিকা পজেস হয়ে গিয়ে অম্বিকাদের রুমের দিকে এগিয়ে যেতে লাগে, যাকে তার দাদু মানে বিকাশের বাবা দেখে ফেলে। তাই সে তাকে বাধা দিতে গেলে পজেস দীপিকা তার গলা চেপে ধরে তার ঘাড় মটকে তাকে সেখানেই শেষ করে দেয়, যেটার পর সে ধীরে ধীরে শ্বেতার কাছে গিয়ে তাকে খেলার ছলে বাইরে বার করে নিয়ে এসে বাকি পজেস মেয়েদের সঙ্গে নিয়ে পোড়ো বাড়ির জঙ্গলের মধ্যে চলে যায়। ঠিক তখনই বাইরে থেকে কিছু শব্দ ভেসে আসতে শুনে অম্বিকার ঘুম ভেঙে যায়, যে তার মেয়েকে বিছানায় দেখতে না পেয়ে অস্থির হয়ে পড়ে এবং শ্বেতার নাম ধরে ডাকতে ডাকতে নিচে চলে আসে। তখনই সে সেখানে বিকাশের বাবার মৃতদেহ পড়ে থাকতে দেখে, যেটা দেখে সে বুঝে যায় শ্বেতার সঙ্গে কি ঘটেছে। যার জন্য অম্বিকা আর সময় নষ্ট না করে দ্রুত পোড়ো বাড়ির কাছে চলে যায়, যেখানে পৌঁছে সে সেই বৃদ্ধ মহিলার হাতে শ্বেতাকে লক্ষ্য করে। তাই নিজের মেয়ের প্রাণ বাঁচাতে কোনোভাবে সে তাকে তার হাত থেকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায়। এরপর বাড়ি ফিরে সে আজকেই শ্বেতাকে নিয়ে শহরে ফিরে যাওয়ার কথা বললে, তখনই সেখানে জয়দেব চলে এসে বলে, যদি তোমরা শহরে ফিরে যাও তাহলে এখানে মা কালীর পুজো কে করবে? কথাটা শুনে অম্বিকা প্রচণ্ড রেগে যায় এবং বলে, এই গ্রামের সবাই সেই দৈত্যের সঙ্গে মিলে আছে, যার জন্য সবাই তার মেয়ের বলি দিতে চায়, আর এখন পুজোর নাম করে তোমরা আমাকে আটকে রাখতে চাও। যেটা বলে সে জয়দেবকে রুম থেকে বার করে দেয়। এরপর অম্বিকা জিনিসপত্র গুছিয়ে নিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে যায়, যেখানে কিছুটা পথ যেতে না যেতেই পজেস মেয়েগুলো তাদের উপর অ্যাটাক করে অম্বিকাকে আহত করে শ্বেতাকে জয়দেবের হাতে তুলে দেয়, যেটা দেখে অম্বিকা অবাক হয়ে সেখানে বেহুশ হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের পরের দিন সকালের ঘটনাকে দেখানো হয়, যেখানে পুলিশ অফিসার জমিদার বাড়িতে এসে জানতে পারে গ্রামের সব মেয়েদের আগের দিন রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাছাড়া জয়দেবকেও আগের রাত থেকে দেখা যাচ্ছে না। কথাটা শুনে অফিসার বুঝে যায় যে এই সমস্ত ঘটনার পিছনে আসলে জয়দেবেরই হাত আছে, তাই সে তাকে ধরতে জঙ্গলের মধ্যে চলে যায়। এদিকে অম্বিকার হুঁশ ফিরে সে নিজেকে একটা কুঁড়ে ঘরের মধ্যে পায়, যেখানে সেই বৃদ্ধ মহিলাটাও উপস্থিত ছিল। তাই তাকে দেখে অম্বিকা এইসবের জন্য তাকেই দোষারোপ করতে লাগে, যেটা শুনে বৃদ্ধ মহিলাটা তাকে আসল ঘটনাটা জানায়, যার দরুন আমরা জানতে পারি এই বৃদ্ধ মহিলাটা আর কেউ নয়, শুরুতে দেখা সেই পূজারিণী,
যাকে আমরা কালী মায়ের পুজো দিতে দেখেছিলাম। আর সেই দিন রাতে সে শ্বেতার ক্ষতি নয়, তাকে দৈত্যের হাত থেকে বাঁচানোর চেষ্টাই করছিল। বৃদ্ধ জানায় এই সমস্ত ঘটনার পিছনে আসলে জয়দেবেরই হাত আছে, যে সেই দৈত্যের হয়েই কাজ করছে। শুধু এটাই নয়, আজ থেকে 40 বছর আগে যখন এই পরিবারে মেয়ে সন্তান জন্ম নেয়, তখন সে সেই শিশুকে বলি দেয়নি, কারণ সে বুঝে গিয়েছিল এই পাপ কাজটা কখনোই মায়ের আদেশ হতে পারে না। তাই বিষয়টাকে নিয়ে সে প্রতিবাদ করায় গ্রামবাসীরা তার বিরুদ্ধ হয়ে যায় এবং সেই দিন জয়দেব এগিয়ে এসে তার নামে বাজে কথা বলে নিজেই শিশুটার বলি দিয়ে দেয়। কিন্তু তাতেও তার মন ভরে না, তাই সে একদিন তাকে ধর্ষণ করে গ্রামে এটা রটিয়ে দেয় যে সে একটা ডাইনি, যার জন্য গ্রামবাসীরা তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। ফলে তখন থেকেই সে এখানে লুকিয়ে আছে। এখন বৃদ্ধার কথাগুলো শুনে অম্বিকা পুরো অবাক হয়ে যায়। আর অন্যদিকে পুলিশ অফিসার জঙ্গলের মধ্যে জয়দেবকে পেয়ে গেলে জয়দেব অফিসারকে মক করে বৃদ্ধার বলা কথাগুলো বলে জানায় ঘটনাটির পর একদিন রাতে সে যখন ঘুমিয়েছিল, তখন হঠাৎ করে আমসাজা তার উপর অ্যাটাক করে দেয়, কারণ জমিদারের মেয়ের বলি দিয়ে সে আমসাজার কাজ আরও কঠিন করে দিয়েছিল। যার শাস্তি স্বরূপ সে তাকে শেষ করতে যাবে, তখনই জয়দেব তার ভুলের জন্য আমসাজার কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলে এখন সে তার দাস হয়ে থাকবে এবং তার জন্য এই বংশের মেয়ে নিয়ে আসবে। যেটা শুনে আমরা বুঝতে পারি এই কারণেই সে অম্বিকাকে বাড়ি বিক্রি করার মিথ্যা কথা বলে গ্রামে ফিরিয়ে নিয়ে এসেছিল। এখানে আমরা এটাও জানতে পারি জয়দেব বিগত 40 বছর ধরে শুভঙ্করের উপর নজর রেখেছিল। ফলে জমিদারের মৃত্যুর পর শুভঙ্কর যখন গ্রামে আসে, তখন সে তাকে পরিকল্পনা করেই শেষ করে দেয়, যাতে তার কাজটা আরও সহজ হয়ে যায়। তাছাড়া পরিকল্পনা অনুযায়ী শ্বেতা এখানে অম্বিকার সঙ্গে চলে আসলে সে তাকে আমসাজার হাতে তুলে দিয়েছে, যাতে সে শ্বেতাকে গর্ভবতী করে তার আরও শক্তিশালী রূপ জন্ম দিতে পারে, যেটা পৃথিবীকে ধ্বংস করে দেবে। এখন কথাগুলো বলার পর আমসাজা নিজের আসল রূপ ধারণ করে নেয়। আর অন্যদিকে অম্বিকা তার মেয়েকে বাঁচাতে জঙ্গলে আসার কথা বললে বিদ্যা তাকে বাধা দিয়ে বলে যে এইভাবে জঙ্গলে গেলে মারা পড়বে, তাই তাকে কালী মায়ের পুজো দিয়ে তার আশীর্বাদ নিতে হবে। কথাটা শুনে অম্বিকা রাজি হয়ে যায়, তাই সে দ্রুত বাড়ি ফিরে কালী মায়ের পুজো দিতে লাগে। যেটা শেষে অম্বিকা কালী মায়ের পায়ের সামনে লুটিয়ে পড়লে দেবী স্বয়ং তার সামনে এসে তাকে তার শক্তির কিছুটা অংশ দিয়ে দেয়। এরপর আমরা অম্বিকাকে সেই জঙ্গলে যেতে দেখি, যেখানে পৌঁছানোর সাথে সাথে আমসাজা তার সামনে চলে আসে, যে সেই পোজেস মেয়েগুলো দিয়ে তার উপরে অ্যাটাক করে দেয়। যার থেকে অম্বিকা কোনোভাবে নিজেকে বাঁচিয়ে কালী মায়ের খড়গ হাতে আমসাজার দিকে এগিয়ে গেলে আমসাজা তাকে প্রচণ্ড মারধর করে তার শিকড়গুলো দিয়ে অম্বিকাকে জড়িয়ে ধরে হাওয়াতে ভাসিয়ে প্রথমে তার দুটো হাত ভেঙে দেয়, তারপর তার ঘাড় মোটকে তাকে সেখানেই শেষ করে দেয়। এরপর আমসাজা শ্বেতার গর্ভে নিজের বীজ প্রেরণ করার রিচুয়াল শুরু করে দেয়, যার কিছুক্ষণ পরে অম্বিকার রক্ত মাটিতে পড়ে সে পুনরায় জীবিত হয়ে যায়, যার মধ্যে এখন কালিমা চলে এসেছিল। ফলে আমসাজা বিষয়টা দেখে পুনরায় তার উপর অ্যাটাক করতে গেলে অম্বিকা দ্রুত তার কাছে চলে এসে তার ঘাড় ধরে তাকে আছাড় মেরে তারপর তার শিকড় ধরে হাওয়াতে কিছুক্ষণ গোল গোল ঘুরিয়ে শেষে মাটিতে ফেলে মা কালীর খড়গ তার বুকে ঢুকিয়ে তার বুকের উপরে পা দিয়ে জয়দেবের হৃৎপিণ্ড পার করে নিয়ে জয়দেবের সাথে সাথে তার মধ্যে থাকা আমসাজাকেও ধ্বংস করে দেয়। ঘটনাটির পর সেই সমস্ত মেয়েগুলো যাকে আমসাজা তার বশে করে রেখেছিল তারা আবার সুস্থ হয়ে যায়, কিন্তু শ্বেতা এখনও তার হুঁশে ফিরে আসে না। যাকে কোলে করে অম্বিকা জঙ্গল থেকে বেরিয়ে আসলে সেই পূজারী বৃদ্ধ শ্বেতার পেটে হাত রেখে জানায় সে গর্ভবতী হয়ে গিয়েছে। কথাটা শুনে অম্বিকা প্রচণ্ড ভেঙে পড়ে, কিন্তু তারপরেও সে আমসাজার শেষ অংশটাকেও ধ্বংস করার জন্য তার মেয়েকেই সেই পাথরের উপর শুইয়ে দিয়ে তাকেও বলি দিতে যাবে। ঠিক তখনই একটা চমৎকার ঘটে, যার দরুন সেই সমস্ত শিশুদের আত্মা যাদের সেখানে বলি দেওয়া হয়েছিল তাদের আত্মা মুক্তি পেয়ে যায়। যেটা দেখে পূজারী বিদ্যা অম্বিকাকে বাধা দিয়ে আবারও শ্বেতার কাছে এসে তার পেটে হাত বুলিয়ে বলে কালীমায়ের আশীর্বাদে শ্বেতার পেটে থাকা আমসাজার বীজ নষ্ট হয়ে গিয়েছে। যেটা বলার পরক্ষণে শ্বেতা নিজের হুঁশে ফিরে আসে, যাকে দেখে অম্বিকা জড়িয়ে ধরে, যার সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এরপর মুভিটির এন্ড ক্রেডিট সিনে আমাদের শয়তান মুভির ভিলেন বনরাজকে দেখানো হয়, যে এই গ্রামে এসে জঙ্গলের মধ্যে থাকা আমসাজার অস্থি হাতে তুলে নিলে তার মধ্যে আমসাজার শক্তি চলে আসে, যে বলে শয়তানকে কখনোই শেষ করা সম্ভব নয়। যেটা দেখে আমরা বুঝতে পারি শয়তান 2 মুভি নিশ্চিত আসতে চলেছে। তো বন্ধুরা, এটাই ছিল মা মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন
বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এছাড়া মুভিটিকে নিয়ে আপনাদের কোনো কনফিউশন বা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এই পর্যন্তই। আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।